সবাইকে আমন্ত্রণ ট্রু সেন্সিটিভ ওয়াই প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছে আমি জহির সাগর। নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সাকিব আল হাসান জটিলতা কাটাতে কথা বলতে চেয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন 2027 বিশ্বকাপ খেলে অবসরে যেতে চান, তবে রাজনৈতিক অবস্থার বিবেচনায় স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ৩৬ জুলাই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আর দেশে ফেরেননি আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে চেষ্টা করেও পাননি গ্রিন সিগন্যাল। 2 বছরের নির্বাসন কাটিয়ে অচিরেই জন্মভূমিতে ফিরতে চান সাকিব। আইনিভাবে মোকাবেলা করতে চান তার বিরুদ্ধে হত্যা ও শেয়ার বাজার কেলেঙ্কারির 2 মামলা। তবে শর্ত একটাই, নিশ্চয়তা চান নিরাপত্তার। আমি জানি আমি কিছুই করিনি, এগুলো হাস্যকর মামলা। সরকারের কাছ থেকে যদি এই ছাড়পত্র পাই যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি খুশি মনে দেশে ফিরে যাব এবং আদালতে বিচারের মুখোমুখি হব। দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়ায় ব্যাপক সমালোচনা হলেও তা নিয়ে কোনো অনুশোচনা নেই সাকিবের। রাজনৈতিক নেতা হিসেবে এখনও মানেন স্বৈরাচার শেখ হাসিনাকে। আপাতত না পারলেও ডিসেম্বরে তার সাথে ফিরতে চান দেশে। ক্যাপ্টেন যা বলবেন আমরা তাই অনুসরণ করব। আমার মনে হয় তারাই এ বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমাদের দেওয়া নির্দেশনা মেনে চলব। বাস্তবতা কঠিন হলেও জাতীয় দলের জার্সিতে মাঠ থেকে অবসর নিতে চান বাংলাদেশ অলরাউন্ডার। খেলতে চান 2027 বিশ্বকাপ। আমি বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছি, এখনও খেলাটা উপভোগ করি, ভালো খেলছিও, কিন্তু এই মুহূর্তে বয়স আমার পক্ষে নেই, তাই আমি খুব বেশি দিন অপেক্ষা করতে পারবো না। তবে বর্তমান ক্রীড়ামন্ত্রীর দাবি, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই। যে স্বৈরাচারের স্টেজে উঠেছে তার তো আর দেশে আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে আমরা অনেক নমনীয় ছিলাম, এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে তাহলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। শ্রীলঙ্কায় বসে রয়টার্সের ভারতীয় সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখায় পরিবার নিয়ে কিছুটা অর্থকষ্টে ভুগছেন। জহির সাগর, চ্যানেল 24। জানাবো বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের খবর। 3 দিনের প্রস্তুতি ম্যাচে পরাজয়ে চোখ রাঙাচ্ছে টিম টাইগার্সকে। দ্বিতীয় দিন শেষে 73 রানে পিছিয়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসের সংগ্রহ 2 উইকেটে 19 রান। প্রথম ইনিংসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ 355 রানে গুটিয়ে যায়। বল হাতে দিন আলো ছড়িয়েছেন পেসার হাসান মাহমুদ। 3 দিনের প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ আনকড়া খেলোয়াড়দের নিয়ে গড়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। তবুও দ্বিতীয় দিন শেষে হারের শঙ্কায় টিম বাংলাদেশ। বল হাতে কোরি রকি চৌলির পর ব্যাট হাতে ব্যবধান গড়ে দিয়েছেন টিগ উইলি। এই মিডল অর্ডার ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে প্রায় 100 রানের লিড নিয়েছে স্বাগতিকরা। 2 উইকেটে 51 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। তখনও 212 রানে এগিয়ে টাইগাররা। জশ ফিলিপকে 24 রানে ফিরিয়ে তৃতীয় উইকেটে 51 রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। এরপর শুরু টিগ উইলির প্রতিরোধ। ক্রিজে সঙ্গী বদলালেও বদলাননি তিনি। পেস কিংবা স্পিন সমানতালে সামলেছেন সফরকারী বোলারদের। চতুর্থ উইকেটে জ্যাক ক্লেটনকে নিয়ে 73 আর ষষ্ঠ উইকেটে জ্যাক ডোরানকে নিয়ে গড়েন 167 রানের জুটি। ক্লেটনের 50 আক্ষেপ থাকলেও তা পূরণ করেন ডোরান, থামেন 76 রানে আর টিক তুলে নেন সেঞ্চুরি। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন 130 রানের দারুণ ইনিংস। ক্রিকেট অস্ট্রেলিয়ার লিড ঠেকাতে 7 বোলার ব্যবহার করেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে এদিন বোলিং করতে পারেননি তাইজুল ইসলাম। তাইজুল ইসলামের গতকালকে ব্যাটিং করার সময় হাতে একটা বলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিউশন হয়েছে, তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, অফ রাখা হয়েছে। আজকে পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আগামীকালকে আবার অবজার্ভ করবো। প্রথম 2 সেশনে তেমন কিছু করতে না পারলেও শেষ বিকালে জ্বলে ওঠেন বাংলাদেশ বোলাররা। 49 রানে তুলে নেন স্বাগতিকদের শেষ 5 উইকেট। বল হাতে সবচেয়ে সফল হাসান মাহমুদ। দারুণ কাজে দিয়েছে তার কাউন্টিতে খেলার অভিজ্ঞতা। এদিন 3টি সহ ইনিংসে মোট 4 শিকার টাইগার পেসারের। 2টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি যে সেটা মেনটেন করার।
92 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ, কিন্তু 19 রানে সাদমান ইসলাম ও মুমিনুলের উইকেট হারিয়ে বিপাকে সফরকারীরা। এর আগে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে 263 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। জহির সাগর, চ্যানেল 24। কাল প্রথম টি-20তে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। সিরিজ শুরুর আগের দিন দুই দলই অনুশীলন করেছে। হোম অফ ক্রিকেটে প্রায় 3 ঘন্টা নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাব্বির রহমান, শামীম পাটোয়ারিরা। শক্তিমত্তায় এগিয়ে থাকলেও মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। তবে জয়ের ব্যাপারে আশাবাদী স্বাগতিকরা। আইসিসির সহযোগী দেশটির কোচ ডেভ হোয়াটমোর, যিনি আগে বাংলাদেশেরও কোচ ছিলেন, তার হাত ধরে প্রথমবার টেস্ট জয়ের 7 পায় টাইগাররা। এই ম্যাচ দিয়ে মালয়েশিয়ার হয়ে নিজ জন্মভূমির বিপক্ষে অভিষেক হবে নাজমুস সাকিবের। খুলনায় জন্ম নেওয়া ক্রিকেটার জীবিকার তাগিদে দেশটিতে গেলেও ক্রিকেট চালিয়ে গেছেন। মালয়েশিয়া অধিনায়ক সৈয়দ আজিজ বাংলাদেশেরই একটি পরিবারের জামাতা। 12 আগস্ট উন্মোচিত হবে বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি। উন্নত মানের ফেব্রিকে দ্রুততম সময়ে ঘাম শুকিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছে কিট পার্টনার দৌড়। একাধিক ডিজাইনারের কনসেপ্ট নিয়ে হয়েছে চূড়ান্ত ডিজাইন। সাদার আদলে হোম আর সবুজের আধিক্যে হবে অ্যাওয়ে জার্সি। কাপড়ের মান বাড়ায় বাড়তে যাচ্ছে জার্সির দামও। ফয়জুল ইসলামের রিপোর্ট। 1 বছরের বেশি সময় একই জার্সিতে খেলছেন হামজা জামালরা। অবশেষে বাংলাদেশ দলের নতুন ডিজাইনের জার্সি উন্মোচন করতে যাচ্ছে কিট পার্টনার দৌড়। 12 আগস্ট ফুরবে অপেক্ষা। এবারের বড় চমক কাপড়ের মান। 12 তারিখ ডেট ফিক্স হয়েছে। আমরা হোম অ্যাওয়ে এবার দুইটা একসাথেই ছেড়ে দিব, যেহেতু আমাদের বড় দুইটা খেলা আছে, ট্রাই নেশন আর সাফা হবে। কটন কাপড় আপনি যদি ভিজায় রাখেন ওইটা ড্রাই হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে নিজে, আর যে পলিস্টার কাপড় রাখেন ওটা 45 মিনিট লাগে, কিন্তু এইটা 8 মিনিটের মধ্যে ফুল ড্রাই হয়ে যাবে। একেবারে সাদা নয়, তবে সাদার আদলে হচ্ছে হোম জার্সি, আর অ্যাওয়েতে লালের পরিবর্তে এবার সবুজের আধিক্য। ফিফা এএফসির গাইডলাইন মানতে গিয়ে কন্টেস্ট থেকে পাওয়া একাধিক ডিজাইনারের কনসেপ্ট নিয়ে তৈরি হচ্ছে নতুন জার্সি। সবার থেকে ছোট ছোট জিনিস নিয়ে টোটাল আমরা কাউন্ট করেছি 34 জনের ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে এই ডিজাইনটা করা। অবশ্যই রেগুলেশন আর আমাদের নিজেদের ইনপুট তো আছেই, বাট এইবার একজন বলতে কোনো ডিজাইনার না, এটা সবাই এটা ডিজাইন এইবার। হোম ও অ্যাওয়ের পাশাপাশি ট্রেনিং, ট্রাভেল সহ অন্যান্য কিটও এবার বিক্রি করবে দৌড়। সাফ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে বিগত সময়ের তুলনায় দ্বিগুণ জার্সি বিক্রির লক্ষ্য প্রতিষ্ঠানটির। গতবার আমাদের 62টা জেলায় জার্সিটা সেল হয়েছে। আমরা 23টা দেশে জার্সি সেল করেছি। সিঙ্গাপুরে তো আমরা সেল করলাম স্টোরে। গত সপ্তাহে ক্লাসিক ফুটবল শার্টস ইউকের যে ওরা ইউকেতে আছে, ইউরোপে আছে, আমেরিকা স্টোর আছে, ওরা আমাদের থেকে প্রায় 1000-এর মতো জার্সি নিয়ে গেছে। আমরা শুধু বাংলাদেশ না, ইউরোপেও আর সিঙ্গাপুরেও এখন রিটেল শপে আমাদের জার্সিগুলি আছে। বাংলাদেশ দলের সবশেষ জার্সি 1400 টাকায় বিক্রি করেছে দৌড়। নতুনটির মূল্য বাড়তে পারে 200 টাকার মতো। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নানা আলোচনার সমালোচনার পর একটু স্বস্তিতে জিয়ানি ইনফান্তিনো। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিরোধিতার পরও আফ্রিকাকে পাশে পেয়েছেন ফিফা সভাপতি। সাথে তার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকান ফুটবল। তবে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে। ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার অবস্থান যখন ইনফান্তিনোর বিরুদ্ধে, তখন ঠিক উল্টো পথে হাঁটল আফ্রিকা। বৃহস্পতিবার কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের নির্বাহী সভায় ফিফা সভাপতির প্রতি সমর্থন জানিয়েছে কমিটি। সঙ্গে কনফেডারেশন সভাপতি প্যাট্রিস মোতসেপে আফ্রিকান ফুটবল উন্নয়নে ইনফান্তিনোর অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন। কাফ নির্বাহী কমিটিতে সর্বসম্মতভাবে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর প্রতি আমরা সমর্থন পুনর্ব্যক্ত করছি এবং বহু বছর ধরে আফ্রিকান ফুটবলে অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই। বিশ্বকাপ টুর্নামেন্ট বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে ফিফা সরে আসলেও ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে ইউএফা। তার প্রতি বিরোধী অবস্থান বহাল রেখে ফিফার চিঠি প্রত্যাখ্যান করে টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্তে অনড় তারা। তবে ফিফার দেয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছে সিএফ। ফিফা সভাপতি ও মহাসচিবের যৌথ বিবৃতিকে আমরা সমর্থন জানাই। ফিফার সদস্য সংস্থা, অন্যান্য কনফেডারেশন ও সব অংশীজনদের সাথে কাজ চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তারা তাদের ভুল স্বীকার করেছে এবং তা সংশোধনের কথা জানিয়েছে।
শুধু আফ্রিকার দেশ নয়, ইনফান্তিনো সমর্থন পেয়েছেন আর্জেন্টিনা ও মেক্সিকোর। গেল 10 বছরে ফুটবল উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরে বিবৃতি দিয়েছে দুই সংস্থা। একটি সুস্পষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ মডেলের উপর ভিত্তি করে ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্বব্যাপী ফুটবল উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধিতে কাজ করছে ফিফা। ফুটবল উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইনফান্তিনোর নেতৃত্বকে এফএমএফ সমর্থন করে। সেক্ষেত্রে এফএমএফ প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে কোনো প্রক্রিয়াকে সমর্থন দেবে না। ফিফার 211 সদস্য দেশের মধ্যে আফ্রিকার অধীনে 54 দেশ, সাথে লাতিন আমেরিকারও সমর্থন পাবার সম্ভাবনা বেশি ইনফান্তিনোর। তাই উয়েফার হুমকির পরও কিছুটা স্বস্তিতে ফিফা সভাপতি। শাফাত মিদুল, চ্যানেল 24। রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। 2032 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন লস ব্লাঙ্কোদের সাথে। স্প্যানিশ গণমাধ্যমের মতে মৌসুমে 25 মিলিয়ন ইউরো বেতন পাবেন এই ব্রাজিলিয়ান তারকা। সাথে থাকছে পারফরমেন্স বোনাস। এর আগে বেতন ছিল 18 মিলিয়ন ইউরো। গেল 18 মাস ধরে ক্লাবের সাথে চুক্তি নবায়নের কথা চললেও বেতন ইস্যুতে তা আটকে ছিল। 2018 সালের জুলাইয়ে মাত্র 18 বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভিনি। 8 মৌসুমে 375 ম্যাচে গোল করেছেন 128টি। ক্লাবের হয়ে জিতেছেন 14 শিরোপা। চলতি দল বদলে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবারে ছিনিয়ে নিচ্ছে তাদের পছন্দের ফুটবলার রদ্রিকে। বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী স্পেন অধিনায়কের সাথে চুক্তির দ্বার প্রান্তে ছিল লস ব্লাঙ্কোস। তবে শেষ মুহূর্তে বার্সা বস হ্যান্সি ফ্লিকের ফোন কলে সিদ্ধান্ত বদলে ফেলেছেন রদ্রি। নতুন মৌসুমে ম্যান সিটি ছাড়তে চান বিশ্বকাপের পরই জানিয়েছিলেন রদ্রি। বুধবার পর্যন্ত জোর গুঞ্জন ছিল রিয়ালে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার, কিন্তু বৃহস্পতিবারই বদলে যায় পরিস্থিতি। স্প্যানিয়ার্ডকে পাওয়ার রেসে যোগ দিয়েছে লস ব্লাঙ্কোদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ইউরোপিয়ান গণমাধ্যমের দাবি, রদ্রির এমন ইউটার্নের নেপথ্যে কলকাঠি নেড়েছেন খোদ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ক্লাব কর্তৃপক্ষের পরিবর্তে নিজেই ফোন করে সেরেছেন আলোচনা, দিয়েছেন নিয়মিত খেলার নিশ্চয়তা। আর তাতেই বদলে যায় রদ্রির সিদ্ধান্ত। রিয়াল ছেড়ে পরবর্তী গন্তব্য হিসেবে বার্সাকেই বেছে নেন বিশ্বকাপ গোল্ডেন বল জয়ী তারকা। তার এজেন্ট পাওলো বারকুয়েরোর বরাত দিয়ে এমনটাই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর। মূলত এ মৌসুমে মিডফিল্ডার সংকটের কারণে রদ্রিকে পেতে উঠে পড়ে লেগেছে বার্সা। ইনজুরির পুনর্বাসনে কমপক্ষে 5 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে মাঝ মাঠের অন্যতম ভরসা ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে। ব্যালন ডিওর জয়ী রদ্রিকে দিয়ে সে শূন্যতা পূরণ করতে চায় ব্লগ রানার। স্প্যানিশ তারকার সাথে এখনও 1 বছরের চুক্তি থাকলেও তাকে ছেড়ে দিতে রাজি ম্যানচেস্টার সিটি। তবে তার জন্য অন্তত 6 কোটি ইউরো চাই সিটিজেন্স। গণমাধ্যমের খবর, তা দিতে রাজি বার্সেলোনা। রদ্রিকে পেতে ট্রান্সফার ফি বাড়াতেও রাজি ছিল রিয়াল, কিন্তু কাজ হয়নি। মিডফিল্ডারের চাওয়াকে প্রাধান্য দিয়ে তাকে বার্সার কাছে বিক্রি করতে রাজি ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ তারকার এমন আচরণে ক্ষোভে ফুঁসছে মাদ্রিদ ফ্যানরা। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে যোগ দিলে বার্নাবুতে কেমন হবে তার সাথে আচরণ, তাই এখন দেখার বিষয়। রিফাত হোসেন, চ্যানেল 24। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড খেলতে কাল জর্ডান যাচ্ছে পুলিশ এফসি। সেখানে মঙ্গলবার সিরিয়ান ক্লাব আল ইতিহাদ আহলির মুখোমুখি হবেন ঈসা আমিরুলরা। জর্ডান যাওয়ার আগে শুক্রবার ঢাকায় শেষ অনুশীলন ছিল পুলিশের। আম্মান গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করবে আসিফুজ্জামানের দল। ফিফা নিষেধাজ্ঞার জন্য এএফসি ক্লাব লাইসেন্স করতে পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ আবাহনী। তাই তৃতীয় এবং চতুর্থ হয়ে ফর্টিজ ও পুলিশ এফসি খেলছে চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে। জয় পেলে টিকে থাকবে এএফসির আসরে, আর হেরে গেলে বিদায়। একই সমীকরণে মঙ্গলবার ঢাকায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ফর্টিজ এফসি। এই ছিল প্রো সেনসিটিভ অয়েল প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।